ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো এবং পরের দিন থেকে মানে পরের মঙ্গলবার থেকে আমাদের রিভিশন চালু হয়ে যাবে, ঠিক আছে? তো পরের দিন থেকে তোমরা একটা নতুন খাতা নিয়ে বসবে, যেখানে আমি যা যা করাবো সেগুলো নোট ডাউন করতে করতে থাকবে। ওইটা খাতাতেই নোট ডাউন করবে, আর সাথে স্ক্রিনশট গুলো তোমরা পরীক্ষার আগে পড়লেই তোমাদের কিন্তু সব হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আজকে আগে থেকে তোমাদের বলে দিচ্ছি, পরের দিন একটা খাতা নিয়ে বসবে। আমি আলো শুরু করব প্রথমে, তারপরে তড়ি, তারপরে জৈব রসায়নের পুরোটা শেষ করে, গ্যাস শেষ করে তারপরে বাকিটা। এইটুকু আমাদের টার্গেট থাকবে যে পরের মাসের মধ্যে শেষ করা, কারণ জানুয়ারিতে আমরা আগে রাসায়নিক গণনা শিখে পরীক্ষার আগে পর্যন্ত আমরা ওইটুকু করব, ঠিক আছে? তো চলো আজকে আমরা দেখবো হচ্ছে আণবিক আণবিক স্তর। সেই আণবিক স্তরে গ্যাসের আচরণটা কি, ঠিক আছে? আচ্ছা, একটা গ্যাসের অণু, ধরো এই একটা গ্যাসের অণু। এই গ্যাসের অণু ধরো আমার এই আঙুলের এইটুকু ধরো গ্যাসের অণু আছে, গ্যাস আছে এইটুকু, গ্যাসের মধ্যে গ্যাসের অসংখ্য অণু আছে। এই গ্যাসের অসংখ্য অণুর মধ্যে কিন্তু ব্যবধান আছে। আমাদের যেমন আঙুলের ফাঁকে ব্যবধান আছে, তেমন অণুগুলোর মধ্যে ব্যবধান আছে। এই ব্যবধানকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক ব্যবধান। আর এই আন্তঃআণবিক ব্যবধান সৃষ্টি হয় ঠিকই, কিন্তু এই অণুগুলোর মধ্যে একে অপরের মধ্যে একটা টান আছে। দেখো আমাদের আঙুল, আমরা কি কখনো আঙুল হাতের থেকে টেনে বের করে নিয়ে যেতে পারবো? কখনো আঙুল এখান থেকে খুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে যেতে পারবো না, বা এই আঙুলটা খুলে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যেতে পারবো না। আমাদের আঙুলটা কিন্তু হাতের মধ্যেই থাকে। অর্থাৎ এই একটা আকর্ষণ বল আছে, তার জন্য এই পাঁচটা আঙুল হাতের সাথে লেগে আছে। এখানে আকর্ষণ বলটা না, এখানে জয়েন্ট হাড়ের দ্বারা আকৃষ্ট আছে, কিন্তু অণুর ক্ষেত্রে কিন্তু একটা আকর্ষণ বল আছে, তাই অণুগুলো কোথাও চলে যায় না। আর এই আকর্ষণ বলকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল, ঠিক আছে? এইবার কি আর একটা যেটা জিনিস, এটা হচ্ছে ব্যাপন। ব্যাপন কি? তাহলে দুটো ভিন্ন ভিন্ন গ্যাস, এই ভিন্ন ভিন্ন গ্যাস একে অপরের সাথে মিশে একটি সমসত্ব গ্যাস যখন তৈরি করে ফেলে, এই যে মিশে যাচ্ছে একে অপরের সাথে, এটাকে আমরা বলছি ব্যাপন। দেখবে বাড়িতে যদি ধূপকাঠি ধরাও, তাহলে ধূপকাঠির গন্ধ প্রথমে বেরোবে, বেরিয়ে সারা বাড়িতে বাতাসের মধ্যে সেই গন্ধ ছড়িয়ে যাবে। ধূপকাঠি নিভে গেলে আস্তে 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 কিন্তু ওই গন্ধটা বাতাসের সাথে মিশে আবার আগের মতো নিভে গেল। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি গ্যাস। এইবার এই আণবিক স্তরে গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো এই যে জায়গাটা, এটা একটু মুখস্থর জায়গা, এখান থেকে 1-1.5 নম্বর আসতে পারে। আজকে যেটা পড়াচ্ছি সেখান থেকে 1-1.5 নম্বর পরীক্ষায় এলেও আসতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের ভালো করে পড়তে হবে, বেশি কিছু না, একদম অল্প, কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা কি বলছি দেখো, এই পাশ থেকে বলি। প্রথমে কি বলছি দেখো, আদর্শ গ্যাস অণুগুলো বিন্দু ভরের ন্যায় আচরণ করে। আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো একটা বিন্দু ভরের মতো আচরণ করে। তাই আণবিক আয়তন পাত্রের তুলনায় উপেক্ষীয় হয়, অর্থাৎ পাত্রের যে আয়তন তার থেকে এত নগণ্য হয় যে সেটাকে ধরা যায় না। এটাই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল উপস্থিত, অনুপস্থিত, তাই ক্রিয়াশীল নয়। অর্থাৎ এই আদর্শ গ্যাসের অণুর মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলটা নেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের কন্ডিশন কি তোমরা সকলে জানো, আশা করছি তোমাদের মনে আছে, অনুপস্থিত, তাই সেটা ক্রিয়াশীল নয়। তারপরে কি বলছে, গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল। এই গতি বিশৃঙ্খল, মানে কোনো নির্দিষ্ট গতিতে না, এদিক ওদিক সেদিকে বিশৃঙ্খল গতিতে কাজ করে। এবার কি হচ্ছে, গ্যাসের অণুগুলি গ্যাসের অণুর সঙ্গে এবং পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় এবং বেগের মান ও অভিমুখ পরিবর্তন। যদি একটা বল দেয়ালে ছুঁড়ে মারো, তাহলে বলের অভিমুখ ওদিকে ছিল, বল ওদিকে প্রয়োগ হচ্ছিল, দেয়ালে লাগার পরে বলের অভিমুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাই এখানেই বলছি। আর কি, অণুগুলি দেয়ালের পাত্রের সঙ্গে আকর্ষণ, মানে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের দেয়ালের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। তাই এদের মধ্যে সবসময় গতিশক্তি অনুভব হয়, স্থিতিশক্তি অনুভব হয়।
তার মানে কি, এরা সবসময় নিজেদের মধ্যে ছোড়াছুটি করতে থাকে, কোথাও স্থির হতে পারে না। ঠিক আছে, এইবার কি, যদি প্রতিটা অণুর বেগ আলাদা আলাদা হয়, তখন কিন্তু আমাদের ওই অণুর গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি, বিন্দু ভরের মতো আচরণ করে, ফলে পাত্রের আয়তনের তুলনায় উপেক্ষীয় হয়। ঠিক আছে, গ্যাসগুলির মধ্যে, আদর্শ গ্যাসগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, তাই এরা ক্রিয়াশীল নয়। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় অণুগুলি পরস্পরের সঙ্গে ধাক্কা খায় বা পাত্রের গায়ে ধাক্কা খায়, খেয়ে তাদের বেগ ও মানের পরিবর্তন হয়ে যায়। অণুগুলি পাত্রের দেয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বল কাজ করে না, তাই এদের স্থিতিশক্তি লক্ষ্য করা যায় না, শুধু গতিশক্তি লক্ষ্য করা যায়। আর এক্সেপশনটা কি, অণুর বেগ ভিন্ন হলে গতিশক্তি নির্ণয় সম্ভব। এই হচ্ছে আণবিক স্তরে আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য। এটা পরীক্ষায় আসতে পারে 2 নাম্বার, এই 5টা লিখে দিলে 2 নাম্বার পেয়ে যাবে। এবার বলছে দেখো, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। এই এত কিছু যে আমরা পড়ে এলাম, চাপ আয়তন সূত্র হ্যান ত্যান নানা রকম, এর ফলে যে প্রভাবটা হচ্ছে, সেই প্রভাবটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আদর্শ গ্যাসের অণুগুলি গড় রৈখিক গতিশক্তি গ্যাসটির চরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। মানে আদর্শ গ্যাসের যে অণুগুলির রৈখিক গতি আছে, সেটা সেই উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়লে রৈখিক গতি বাড়বে, উষ্ণতা কমলে রৈখিক গতি কমবে। গ্যাসের উষ্ণ গ্যাসের উষ্ণতা গ্যাস অণুর গতিশক্তিকে প্রকাশ করে, এটার মানে তাই, গ্যাসের উষ্ণতা গ্যাস অণুর গতিশক্তিকে প্রকাশ করে। ঠিক আছে, পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলি লম্বভাবে যে চাপ দেয়, চাপ ঠিক না, এটা বল প্রয়োগ করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের কিন্তু চাপ বলে। ঠিক আছে, লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই গ্যাসের চাপ বলে। তাহলে উষ্ণতার সঙ্গে রৈখিক গতি সমানুপাতিক। গ্যাসের অণুগুলি গতিশক্তিকে প্রকাশ করে। গ্যাসের অণুগুলি পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে আমরা গ্যাসের চাপ বলছি। আর কি, উষ্ণতা বাড়লে স্থির আয়তনে থাকা গ্যাসের চাপ বাড়ালে বাড়বে, কমালে কমবে, যেটা সমানুপাতিক আর কি। উষ্ণতা বাড়লে স্থির আয়তনে গ্যাসের চাপ বাড়ালে বাড়বে, কমালে কমবে, অর্থাৎ স্থির আয়তনে উষ্ণতা ও চাপের সমানুপাতিক সম্পর্ক আছে। মানে এইখানে দেখো, রৈখিক গতিশক্তির সঙ্গে চরম উষ্ণতার সমানুপাতিক, আবার আয়তন স্থির রেখে উষ্ণতার সঙ্গে চাপ সমানুপাতিক। ঠিক আছে, আবার দেখো, উষ্ণতা বাড়ালে গতিশক্তি ভরবেগ উভয় বৃদ্ধি। এই সব কিছু তথ্য থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে এই সকল কারণে উষ্ণতা গ্যাসের গতিশক্তির সমানুপাতিক। অর্থাৎ এই যে পয়েন্টটা, সেটা আমরা এই 4টে পয়েন্ট দিয়ে প্রুফ করলাম যে আদর্শ গ্যাসের অণুগুলির গড় রৈখিক গতিশক্তি গ্যাসটির চরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এই যে জিনিসটা আমরা এই 4টে পয়েন্টের মাধ্যমে বের করলাম। তাহলে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে যতটা বল প্রয়োগ করে সেটা চাপ, রৈখিক গতিশক্তি উষ্ণতা গ্যাসের অণু গতিশক্তিকে করে, আর উষ্ণতা বাড়লে স্থির আয়তনে চাপের হ্রাস বা বৃদ্ধি হয়। আর এই যে উষ্ণতা বাড়ালে ভরবেগ আর গতিশক্তি উভয়ই বৃদ্ধি পায়। সেই থেকে এখান থেকে আমরা এই জিনিসটা পেলাম। ঠিক আছে, এখানে বোঝারই জিনিস, অল্প একটু কিছুটা মুখস্থ, এইটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের বাকি একটা বিচ্যুতি আছে আদর্শ গ্যাসের, সেটা আমাদের শিখলে এই চ্যাপ্টারটা শেষ। এই আজকে যেটুকু পড়াবো সেখান থেকে 1 থেকে 1.5 নম্বরের প্রশ্ন আসতে পারে, খুব প্রশ্ন যদি, যে যিনি প্রশ্নকর্তা তিনি যদি ভাবেন যে ছেলেপুলেকে একটু পরীক্ষা ভালো দিতে দেবো না, একটু কাঁদাবো, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে। ঠিক আছে, তাই আমরা এগুলো করিয়ে দিচ্ছি। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, যাদের যদি স্ক্রিনশট নেওয়া দরকার স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আর অল্প একটু টপিক যেটা বাকি আছে সেটা আমরা করিয়ে শেষ করবো। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, বোর্ডটা মুছে নাও। তো চলো, আদর্শ গ্যাসের আচরণ বিচ্যুতিটা আমরা একটু দেখি। ঠিক আছে, এখানে কিছুই না, এখানে তোমরা সকলেই জানো যে আদর্শ গ্যাস সমীকরণ 1 মোলের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু আর, অর্থাৎ এনআরটির এন মানে 1 হয়ে যাওয়া, এখানে পিভি ইকুয়াল টু আরটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলছে, আদর্শ গ্যাস সমীকরণ
কোনো গ্যাস মেনে চলে না। কেন মেনে চলে না, কি বৃত্তান্ত, এগুলো আমি তোমাদের বলেছি। শুধুমাত্র উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এইটুকু আমরা সকলেই জানি। এইবার বলছে যে বাস্তব গ্যাস কেন আদর্শ সমীকরণ মেনে চলে না, তার দুটো প্রধান কারণ আছে। সেই কারণটা হয়তো তোমরা যারা একটু বুদ্ধিমান তারা এতক্ষণে বুঝে গেছো। প্রথম কারণটা কি? প্রথম কারণ হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের আয়তন কিন্তু নগণ্য না। আর দ্বিতীয় কারণটা কি? আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। এই আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে বলে বাস্তব গ্যাসের প্রদত্ত চাপ আর আদর্শ গ্যাসের প্রদত্ত চাপ কখনো এক হবে না, তাই পার্থক্য সৃষ্টি হয়। ঠিক তেমনি যখন আয়তন নগণ্য, তেমন বাস্তব গ্যাস কিন্তু অবাধে চলাচল করলে তার আয়তন কমে যায়। এই জন্য এই জিনিসটা আমাদেরকে করতে হয়, ঠিক আছে? তো আর এখানে একটা গ্রাফ করতে হবে, এটা পি, এটা পিভি বাই আরটি, এটা আইডিয়াল, এটা রিয়েল। এই হচ্ছে মেন কারণ। এই বোর্ডটা আমি তোমাদের এক সেকেন্ডে বুঝিয়ে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু আরটি সূত্র মেনে চলে আদর্শ গ্যাস, এক মোল আদর্শ গ্যাস, ঠিক আছে? কোনো গ্যাসে আদর্শ সমীকরণ সূত্র মেনে চলে না। উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দুটো কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। একটা হচ্ছে তাদের বাস্তব আদর্শ গ্যাসের আয়তন খুব নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের আয়তন আছে। বাস্তব গ্যাস এক স্থান থেকে অন্য স্থানে অবাধ চলাফেরার পরে তার আয়তন কমে যায়। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আছে। তাই বাস্তব গ্যাসের প্রদত্ত চাপ আর আদর্শ গ্যাসের চাপ দুটোর পার্থক্য থাকবে সব সময়। আদর্শ গ্যাসেরটা বড় হবে, সবকিছু আদর্শ গ্যাসেরটা বড় হবে। এই কারণে, এই দুটো কারণেই পিভি আরটি সূত্র মেনে চলে না, অর্থাৎ এখানে আমরা বলতে পারি পিভি নট ইকুয়াল টু আরটি। আর এই হচ্ছে তার গ্রাফ, এই হচ্ছে তার গ্রাফ। এই গ্রাফটা দেখে নিয়ে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে তার গ্রাফ। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ, সিলেবাস পুরো শেষ। বাকি আছে রাসায়নিক গণনা, ওটা আমরা জানুয়ারি মাসে করব। এই মাসে হয়তো দুটো দিন আমরা পাবো, সেই দুটো দিনের মধ্যে আমরা চেষ্টা করবো আলোটা শেষ করার। আমরা কোনো জিনিসের দুটোর বেশি নেব না, একটু ক্লাস বড় হতে পারে, আধা ঘন্টা হতে পারে, কিন্তু দুটোর বেশি টাইম আমরা নেব না। আমরা দুদিনে চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? প্রথমে তাহলে এই মাসে আলো শেষ, পরের মাসে, পরের সপ্তাহে, এই মাসে মানে প্রথম ডিসেম্বরের প্রথম সপ্তাহে তড়িৎ, তারপরের সপ্তাহে কিন্তু জৈব রসায়ন। জৈব রসায়নটা একটু সময় লাগতে পারে, কারণ ওখানে অনেক বড় চ্যাপ্টার আছে, তোমাদের পয়েন্ট করে লিখে বুঝিয়ে দিতে একটু সময় লাগতে পারে। জৈব রসায়নটা হয়তো 2 সপ্তাহ লেগে যেতে পারে। তারপর আবার কিন্তু আমি গ্যাসে ফিরে আসবো, ঠিক আছে? গ্যাসটা একদিনেই হয়ে যাবে, একদিনেই সাজেশন ইম্পর্টেন্ট জিনিসপত্র গুলো বলে দেবো। পরের দিন তাপ, পরমাণু, এই দুটো একসাথে হয়ে যাবে হয়তো। এইভাবে আমি শেষ করে দেবো। জানুয়ারি মাসের আগে তোমাদের আমি মোটামুটি 8টা চ্যাপ্টারের মধ্যে, একটা বাদ আছে সেটা আমি জানুয়ারি মাসে করাবো, 8টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমি ম্যাক্সিমামটা করিয়ে দেবো। আর জানুয়ারি মাসে রাসায়নিক গণনাটা কেন করাবো, কারণ যেহেতু আমাদের ক্লাস এই বছর এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, ফলে আমরা সেই সুযোগটা পাইনি। তাই প্রথম দিকে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে, যেগুলো পরবর্তী যারা ক্লাসে 10-এ উঠবে তাদের কাছে প্রথম মানে 10-এ উঠে পর পাঠ্য বিষয় হবে, সেইগুলো আমরা জানুয়ারি মাসে গিয়ে রিভাইজ করবো, ঠিক আছে? তার জন্য আমাদের আগে আমরা মেন যে ভিতরের যা ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলোকে শেষ করবো, আলো, তড়িৎ আর জৈব রসায়ন, ঠিক আছে? এইটা আমরা রেডি করব। রেডি করার পরে আমি চেষ্টা করব যাতে দুদিনের মধ্যে শেষ করা যায়। যদি না হয় একটু মার্চ ক্লাস করাতে হবে, আর কিছু করার নেই।
আলো, তড়িৎ আর জৈব রসায়ন, এই তিনটে আমাদের মেন টার্গেট। এই তিনটে থেকে আমাদের তুলে আনতে হবে 6টা নাম্বার। জৈব রসায়ন বলতে শুধু জৈব রসায়ন না, পুরো জৈব রসায়ন চ্যাপ্টার। ওই জন্য হয়তো আমি প্রতিদিন 2টো বা 3টে করে টপিক তুলে তোমাদের তার উপরে নির্দিষ্ট যে জিনিসগুলো আমি সেটা বলে দেবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভালো করে পড়ে নাও, সবার হয়তো টেস্ট পরীক্ষা চলছে, আমরা দুঃখিত, বিশেষ করে আমি দুঃখিত তোমাদের এই থিওরি পুরোটা টেস্ট পরীক্ষার আগে শেষ করাতে না পেরে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলের ক্লাস যদি তোমাদের করতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলে সব সাবজেক্টই আছে বাংলা বাদে, প্রতিনিয়ত আমরা সেটা আপলোড করার চেষ্টা করি। কারোর কোনো সমস্যা না থাকলে আমরা ক্লাস আপলোড করার চেষ্টা করি। তো যদি মনে হয় আমাদের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা তোমরা প্রেস করে দিতেই পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পরের মঙ্গলবারে আমাদের ফার্স্ট রিভিশন ক্লাস নিয়ে, টপিক আলো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।